আমরা গাড়ি থেকে নেমে সামনে এগোনোর প্রায় সঙ্গে সঙ্গেই লালমোহন বাবু একটা জটায়ু মার্কা প্রশ্ন করলেন। এ তো বল্লভদের কীর্তি, তাই না মশাই? ফেলুদা তার গলায় একটা বাজখাই টান এনে বলল, পল্লব মিস্টার গাঙ্গুলি, পল্লব, নট বল্লভ। কোন সেঞ্চুরি? সেটা খোকাকে জিজ্ঞেস করুন, বলে দেবে। লালমোহনবাবু অবশ্যই সেটা আর করলেন না। খালি মৃদু স্বরে একবার সজারু বলে চুপ করে গেলেন। আমি জানি মহাবলীপুরম 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল। প্রথমেই শোর টেম্পল বা সমুদ্রের ধারে মন্দিরটা দেখা হলো। মন্দিরের পিছনের পাঁচিলের গায়ে ঢেউ এসে ঝাপটা মারছে। এরা স্পট সিলেক্ট করতে জানতো মশাই? ঢেউয়ের শব্দের উপর গলা তুলে মন্তব্য করলেন জটায়ু। ডান পাশে দূরে একটা হাতি আর একটা ষাঁড়ের মূর্তির পাশে কয়েকটা ছোট ছোট মন্দিরের মতো জিনিস রয়েছে। ফেলুদা বলল, সেগুলো পাণ্ডবদের রথ। যেটা দেখতে কতকটা বাংলার গায়ের কুঁড়ে ঘরের মতো, সেটা হলো দ্রৌপদীর রথ। মাথা ঘুরে গেল গঙ্গাবতরণ দেখে। এটাকে অবশ্যই অর্জুনের তপস্যাও বলা হয়। বাইরেই রয়েছে ব্যাপারটা, আর বোঝাই যায় যে একটা বিশাল পাথরের স্ল্যাব দেখে শিল্পীদের এই দৃশ্য খোদাই করার আইডিয়া মাথায় আসে। দুটো বিরাট হাতি আর তার চতুর্দিকে অজস্র মানুষের ভিড়। লালমোহনবাবু নয়নকে নিয়ে এখনো আমাদের পাশেই ছিলেন। দৃশ্যটার দিকে চোখ রেখে বললেন, এ তো ছেনি হাতুড়ির কাজ, তাই না? হ্যাঁ, গম্ভীরভাবে বলল ফেলুদা। তবে ভেবে দেখুন, হাজার হাজার প্রাচীন ভাস্কর্যের নমুনা রয়েছে আমাদের সারা দেশ জুড়ে। 10-12 শতাব্দী ধরে সেগুলো তৈরি হয়েছে, অথচ পুঙ্খানুরূপে দেখলেও তার সামান্যতম অংশেও একটিও হাতুড়ির বেয়াড়া আঘাত বা ছেনির বেয়াড়া অ্যাঙ্গেলের চিহ্ন পাবেন না। এ তো মাটি নয় যে আঙুলের চাপে এদিক ওদিক করে ত্রুটি সংশোধন হয়ে যাবে। পাথরের ত্রুটি শুধরানোর কোনো উপায় নেই। এই যুগে সেই পারফেকশনের সহস্রাংশও আর অবশিষ্ট নেই। কোথায় গেল কে জানে। তরফদার আর শঙ্করবাবু এগিয়ে গিয়েছিলেন। ফেলুদা বলল, যা, তোরা গিয়ে পঞ্চপাণ্ডব আর মহিষমণ্ডপ গুহাগুলো দেখে আয়। আমি এটা আর একটু খুঁটিয়ে দেখছি, তাই সময় লাগবে। ফেলুদার কাছ থেকে গাইড বুকটা চেয়ে প্ল্যান দেখে বুঝে নিলাম গুহা দুটো দেখতে কোন দিকে যেতে হবে। লালমোহন বাবুকে মুখে বলে বুঝিয়ে দিলাম। তবে তিনি এখন মহাবলীপুরম ছেড়ে অতলান্তিকে চলে গেছেন, তাই আমার কথা কানে গেল কি না জানি না। না গেলেও আমি এগোনোর আগেই তিনি গল্প শুরু করে নয়নকে নিয়ে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে ডাইনে ঘুরে দেখি একটা কাঁচা রাস্তা পাহাড়ের গা দিয়ে উপরে উঠে গেছে। প্ল্যান বলেছে এটা দিয়েই যেতে হবে। ঢেউয়ের আওয়াজ এখানে কম, তার চেয়ে বেশি জোরে শুনছি লালমোহনবাবুর গলা। মনে হচ্ছে গল্প ক্লাইম্যাক্সে পৌঁছেছে। একটু এগিয়ে গিয়েই দেখি পঞ্চপাণ্ডব গুহায় পৌঁছে গেছি, অন্তত বাইরে সাইনবোর্ডে তাই বলছে। আমি ঢোকার আগেই জটায়ু নয়নকে নিয়ে গুহা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আরও উপরে উঠে গেলেন। বুঝলাম আশ্চর্য সব শিল্পের নমুনা লালমোহনবাবুর কাছে মাঠে মারা যাচ্ছে। ফেলুদার আদেশ, তাই পঞ্চপাণ্ডব গুহায় খানিকটা সময় দিলাম। একটা ঘাড় ফেরানো গরু আর তার পাশেই দাঁড়ানো বাছুরের দৃশ্য দেখে মনে হলো যে ঠিক এই দৃশ্য আজও বাংলার যে কোনো গ্রামে দেখা যায়। শুধু গরু বাছুর কেন, মহাবলীপুরমের হাতি, হরিণ, বাঁদর, ষাঁড় ইত্যাদি দেখে বুঝতে পারি 1300 বছরেও এদের চেহারার কোনো পরিবর্তন হয়নি। অথচ পোশাক বদলের জন্য সেই যুগের মানুষকে আজ আর চেনার কোনো উপায় নেই। গুহা থেকে বেরিয়ে কয়েকটা পরিবর্তন লক্ষ্য করলাম, যেগুলো কানে আর চোখে ধরা পড়ল।
এক সূর্য ঢেকে গেছে ছাই রঙের মেঘে। গুড়গুড়ানি যে মেঘের ডাক, তাতে কোনো সন্দেহ নেই। রোদের তেজটা চলে গিয়ে এখন সমুদ্রের হাওয়াটা আরো বেশি টের পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি তফাৎ ধরা পড়ে কানে। সমুদ্রের দীর্ঘশ্বাস ছাড়া চারিদিকে কোনো শব্দ নেই। আমি গুহাতে 5 মিনিটের বেশি থাকিনি। সামনে মহিষমর্দিনী গুহা, তার ভেতর থেকে লালমোহনবাবুর গলা পাওয়া উচিত, কারণ গল্পের বেশ জমাটি অংশে তিনি গুহায় পৌঁছেছিলেন। অবশ্যই তিনি গুহাতে না ঢুকেই এগিয়ে গিয়ে থাকতে পারেন, কিন্তু কেন? ওদিকে তো আর কিছু দেখার নেই। কোথায় গেলেন ভদ্রলোক নয়নকে নিয়ে? কেমন জানি একটা সংশয়ের ভাব আমাকে চেপে ধরল। আমি দেখলাম মহিষমর্দিনী গুহার দিকে। আমি দৌড়তে শুরু করেছি। গুহার পাশে পৌঁছতেই আর একটা শব্দ আমার আতঙ্ক সপ্তমে চড়িয়ে দিল। TNTর হাসি। ঊর্ধ্বশ্বাসে সামনে ছুটে গিয়ে মোড় ঘুরে একটা সাংঘাতিক দৃশ্য দেখে আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। দেখলাম একটা লাল সাদা ডুরে কাটা জামা আর কালো প্যান্ট পরা এক অতিকায় কৃষ্ণকায় প্রাণী, যাকে দানব বললে ভুল হয় না। এক বগলে জটায়ু আর অন্য বগলে নয়নকে নিয়ে দ্রুত পা ফেলে ক্রমে দূরে সরে যাচ্ছে। ভয়াবহ দৃশ্য, কিন্তু তখন আমার মাথায় খুন চেপে গেছে, আর তার ফলে শরীরে এনার্জি আর মনে সাহস এসে গেছে। আমি ফেলুদা বলে চিৎকার দিয়ে প্রাণপণে ছুটে গেলাম দানবটার দিকে। আমার উদ্দেশ্য পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার একটা পা চাপড়ে ধরে তার হাঁটা বন্ধ করব, কিন্তু যা ভেবেছিলাম সেটা করেও কোনো ফল হলো না। পা জড়িয়ে ধরতেই প্রথমে দানবটা একটা বিকট চিৎকার দিল। বুঝলাম যেখানে বাদশা কামড়েছিল ঠিক সেখানেই আমি চাপ দিয়েছি। তারপর মুহূর্তে দেখলাম সেই জখম পায়ের ঝটকানিতে আমি মাটি থেকে শূন্যে উঠে গেছি। তারপর চোখের পলকে দেখি আমি নয়নের সঙ্গে একই বগলের নিচে বন্দি হয়ে হাওয়া কেটে এগিয়ে চলেছি। আমার পা দুটো পেন্ডুলামের মতো ঝুলছে। দৈত্যটার মাংসপেশির চাপে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলেও আমি শুনতে পাচ্ছি অন্য বগলের তলা থেকে লালমোহন বাবুর মা গো মা গো আর্তনাদ আর হাসি। সামনে 20 হাত দূরে তারকনাথ হাসতে হাসতে লাফাচ্ছেন আর ডান হাতে মাথার উপর তুলে লাঠি ঘোরাচ্ছেন। কেমন গাঙ্গুয়ানি কাকে বলে দেখলে? তারস্বরে প্রশ্ন করলেন TNT। কিন্তু এখন তো আর তিনি একা নেই। তার পিছন থেকে এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছে দুজন লোক। তার মধ্যে একজন অদ্ভুতভাবে সামনে ঝুঁকে পড়ে লম্বা লম্বা পা ফেলে বকের মতো এগিয়ে আসছে আমাদের দিকে। চমকদার সুনীল তরফদার। এবার তরফদার তার গতি না কমিয়ে হাত দুটো সামনে বাড়িয়ে সাপের ফণার মতো দোলাতে লাগলেন। তার বিস্ফারিত দৃষ্টি সটান আমাদের যিনি বগলদাবা করেছেন তার দিকে। এই চাউনি, এই ঝুঁকে পড়া হাতের ঢেউ খেলানো, এই সবই আমার চেনা। এ হলো তরফদারের সম্মোহনের কায়দা। তারকনাথ হঠাৎ উন্মাদের মতো লাঠি উঁচিয়ে তরফদারের দিকে ধাওয়া করতেই পিছন থেকে এক লাফে এগিয়ে এসে শঙ্করবাবু বুড়োর হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিলেন। এবার বুঝলাম আমাদের গতি কমে আসছে। আকাশে আবার মেঘের গর্জন। তারকনাথ এবার 2 হাতে নিজের চুল টেনে ধরে ঘরে গলায় একটা অদ্ভুত অচেনা ভাষায় গাঙ্গুয়ানিকে কি জানি বললেন। গাঙ্গুয়ানি আর তরফদার এখন মুখোমুখি। আমি বগল দাবা অবস্থাতেই কোনো রকমে ঘাড় ঘুরিয়ে গাঙ্গুয়ানির মুখের দিকে চাইলাম। এমন মুখ আমি আর দেখিনি। চোয়াল ঝুলে পড়ে দাঁত বেরিয়ে গেছে আর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। বগল দাবা করা বিশাল হাত দুটো এবার ধীরে ধীরে নেমে এলো। আমার পা এখন মাটিতে, ওদিকে লালমোহন বাবুও মাটিতে। আপনারা গাড়িতে গিয়ে উঠুন। চোখের পাতা না ফেলে গাঙ্গুয়ানির দিক থেকে দৃষ্টি না সরিয়ে চেঁচিয়ে বললেন তরফদার, আমরা এক্ষুনি আসছি। উল্টো দিকে দৌড় দেবার আগের মুহূর্তে দেখলাম তারকনাথ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। ফেলুদা এখনও গঙ্গাবতরণের সামনে দাঁড়িয়ে।
আমাদের তিনজনকে রুদ্ধশ্বাসে দৌড়ে আসতে দেখে যেন ও আপনা থেকেই ব্যাপারটা আঁচ করে নিল। আমাদেরও আগে ও দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। আমরা 4 জন হুড়মুড়িয়ে উঠে পড়লাম। টার্ন ব্যাক, টার্ন ব্যাক, চেঁচিয়ে আদেশ দিল ফেলুদা। এই ড্রাইভার হিন্দি জানে না, কেবল তামিল আর ভাঙা ভাঙা ইংরাজি। গাড়ি উল্টো মুখো হতেই ফেলুদা আবার বলল, নাও ব্যাক টু ম্যাড্রাস ফার্স্ট। গাড়ি বিদ্যুৎ বেগে রওনা দেবার পর শুধু একজনই কথা বলল, সে হলো নয়ন। দৈত্যটার 42টা দাঁত। বেশ জমিয়ে লাঞ্চ খাওয়া হচ্ছে করমণ্ডলের মোগলাই ডাইনিং রুম মাইসোরে। অবিশ্বাস্য ব্যাপার হলো, আজকের খানার পুরো ভার নিয়েছেন লালমোহনবাবু। আসলে তরফদার যে সম্মোহনের জোরে ওর প্রাণ বাঁচিয়েছিল, তাতে ওরই ভাষায় উনি সবিশেষ কৃতজ্ঞ। খেতে খেতে ফেলুদার দিকে ফিরে বললেন, অনেক থ্রিলিং ঘটনার মধ্যে পড়েছি মশাই, অনেক থ্রিলিং ঘটনার মধ্যে পড়েছি মশাই, থ্যাঙ্কস টু ইউ। কিন্তু আজকেরটা একেবারে 5 স্টার অভিজ্ঞতা। দানবটার বগলবন্দি হওয়াটা কিভাবে ঘটল সেটা ফেলুদা আগেই জিজ্ঞেস করেছিল, আর লালমোহন বাবু সেটা বলেওছিলেন। তার ভাষাতেই ঘটনার বর্ণনাটা এখন দিচ্ছি। আর বলবেন না মশাই, আমি তো খোকাকে গপ্প শোনাতে মশগুল। গুহায় ঢুকছি আর বেরুচ্ছি, পল্লব টল্লব মাথা থেকে হাওয়া হয়ে গেছে। একটা গুহায় ঢুকে দেখলুম সামনেই মহিষাসুর। বেরিয়ে আসবো এমন সময় দেখলুম আর একটা মূর্তি রয়েছে, যেটা বিশাল বিভৎস। এটা চোখ বোঝা আর মিশ কালো রঙের ওপর লাল সাদা ডোরা। মনে মনে ভাবছি এই ব্যতিক্রমের কারণটা কি। এও ভাবছি এ কি ঘটোৎকচের মূর্তি নাকি, কারণ মহাভারতের অনেক কিছুই তো এখানে দেখছি। এমন সময় মূর্তিটা চোখ খুলল। ভাবতে পারেন, ধ্বংসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল। চোখ খুলেই অবশ্য আর এক মুহূর্ত দেরি করল না। আমি নয়ন দুজনেই বমে গেছি। সেই অবস্থাতেই আমাদের দুজনকে বগল দাপা করে নিয়ে দে ছুট। ফেলুদা মন্তব্য করেছিল যে বোঝাই যাচ্ছে গাওয়াঙ্গির মনটা খুব সরল। এমনকি এও হতে পারে যে তার বুদ্ধি বলে কিছুই নেই, যা আছে সে শুধু শারীরিক বল। না হলে সুনীল তাকে হিপনোটাইজ করতে পারত না। তরফদার আর শঙ্করবাবু কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করাতে তরফদার বললেন, শঙ্করের হবি হচ্ছে আয়ুর্বেদ। ও শুনেছিল যে মহাবলীপুরমে সর্পগন্ধা গাছ পাওয়া যায়, তাই আমরা দুজনে খুঁজতে গিয়েছিলাম। গাছ পেয়ে ফিরতি পথে দেখি এই কাণ্ড। সর্পগন্ধা তো ব্লাড প্রেশারে কাজ দেয়, তাই না? বলল ফেলুদা। হ্যাঁ, বললেন শঙ্করবাবু। এই সুনীলের প্রেশার মাঝে মাঝে চড়ে যায়, ওর জন্যই এই গাছ আনা। এরপরেই জটায়ু প্রস্তাব করেন যে তিনি সকলকে খাওয়াবেন। মোগলাই খানার কথাও উনিই বলেন, আর তাতে সকলেই রাজি হয়। এখন এক টুকরো চিকেন টিক্কা কাবাব মুখে পুড়ে চিবোতে চিবোতে ভদ্রলোক ফেলুদার দিকে মুচকি হেসে বললেন, আপনার প্রয়োজনীয়তা যে ফুরিয়ে গেছে সেটা আজ প্রমাণ হলো। ফেলুদা ঠাট্টাটাকে খুব একটা আমলে না দিয়ে বলল, তার চেয়েও বড় কথা হলো গাওয়াঙ্গি বাতিল হয়ে গেল। ইয়েস, বললেন জটায়ু। এখন কি বাকি শুধু মিস্টার ব্যাসাক? আমাদের সঙ্গে আজ মিস্টার রেড্ডিও খাচ্ছেন, অবশ্যই নিরামিষ। পরশু বড়দিনে তার রোহিণী থিয়েটারে তরফদারের শো শুরু। বিজ্ঞাপনের ব্যাপারে রেড্ডি যে কোনো কার্পণ্য করেননি সেটা ফেরার পথে রাস্তার দুপাশে তামিল আর ইংরেজি পোস্টার দেখেই বুঝেছি। প্রত্যেকটাতেই জাদুকরের পোশাক পরে তরফদারের ছবি, আর সেই সঙ্গে জ্যোতিষ্কম দ্য ওয়ান্ডার বয়ের নাম। রেড্ডি জানালেন যে এর মধ্যেই প্রথম 2 দিন হাউসফুল হয়ে গেছে। আমি বলছি আজ কোথাও বেরোবেন না, বললেন মিস্টার রেড্ডি।
আর কালকের দিনটাও রেস্ট করুন। আপনাদের আজকের এক্সপিরিয়েন্স তো শুনলাম। ওই ছেলেকে নিয়ে আর কোনো রিস্ক নেবেন না। ওর কিছু হলে যারা টিকিট কেটেছে তারা সবাই টাকা ফেরত চাইবে। তখন কি দশা হবে ভেবে দেখুন, আমারও আপনারও। থিয়েটারে অবশ্যই আমি পুলিশ রাখছি, কাজেই শোয়ের সময় কোনো গন্ডগোল হবে না। গাওয়াঙ্গির ঘটনার ফলে তরফদার আর শঙ্করবাবু দুজনেই বুঝেছেন যে নয়নকে সামলানোর ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। ফেলুদা ওদের কাছে ক্ষমা চেয়ে বলল, মহাবলীপুরম দেখে ওর মাথা ঘুরে গিয়েছিল, না হলে আমি কখনোই মিস্টার গাঙ্গুলির হাতে নয়নকে ছাড়তাম না। এখন শিক্ষা হয়েছে, এবার থেকে আর কোনো গন্ডগোল হবে না। জটায়ুর গল্প শেষ, তাই নয়ন আজ খাবার পরে তরফদারের সঙ্গেই ঘরে চলে গেল। এখনও যে চমকের শেষ সীমানায় পৌঁছায়নি সেটা ঘরে ফেরার মিনিট পাঁচেকের মধ্যেই হঠাৎ 2:30 নাগাদ প্রমাণ হলো। ফেলুদা আজ রগরের মুডে ছিল। জটায়ুকে বলছিল, এবার থেকে আপনিই সামাল দিন, আমার দিন তো ফুরিয়ে এলো, ইত্যাদি। লালমোহন বাবু ব্যাপারটা রীতিমতো উপভোগ করছিলেন। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা মিনিট খানেক ইংরেজিতে কথা বলে ফোনটা রেখে বলল, চিনলাম না, কিছুক্ষণের জন্য আসতে চায়। আসতে বললে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বলল ফেলুদা। হোটেলে এসেছে, নিচ থেকে ফোন করলো। জটায়ু, প্লিজ টেক ওভার। মানে? লালমোহন বাবুর মুখ হাঁ। আমার প্রয়োজনীয়তা তো ফুরিয়েই গেছে, দেখাই যাক না আপনাকে দিয়ে চলে কিনা। লালমোহন বাবু কিছু বলার আগেই দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলতে একজন মাঝারি হাইটের বছর 50-এর ভদ্রলোক ঘরে ঢুকলেন। মাথার চুল পাতলা এবং সাদা হয়ে গিয়েছে, তবে গোঁফটা কালো এবং ঘন। ভদ্রলোক একবার জটায়ু আর একবার ফেলুদার দিকে চেয়ে ইংরেজিতে বললেন, আপনার নামের সঙ্গে পরিচিত আমি, মিস্টার মিটার, কিন্তু আপনার চেহারার সঙ্গে নয়। হুইচ ওয়ান অফ ইউ ইজ? ফেলুদা সরাসরি লালমোহন বাবুর দিকে দেখিয়ে বলল, দিস ইজ মিস্টার মিটার। ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন লালমোহন বাবুর দিকে। জটায়ু দেখলাম নিজেকে সামলে নিয়েছেন আর বেশ ডাঁটের সঙ্গেই হ্যান্ডশেকটা করলেন। মনে পড়ল ফেলুদাই একবার জটায়ুকে বলেছিল, হ্যান্ডশেকটা পুরোপুরি সাহেবি ব্যাপার, তাই ওটা করতে হলে সাহেবি মেজাজেই করবেন, মিনমিনে বাঙালি মেজাজে নয়। মনে রাখবেন, গরু খোরের গ্রিপ আর মাছ খোরের গ্রিপ এক জিনিস নয়।